হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটা অলৌকিক ঘটনা। আমি সুদেষ্ণা। আজ যে ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তা আমাকে পাঠিয়েছে আমারই পুত্রসম একটি ছেলে। ও ভুবনেশ্বরের বিখ্যাত একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশুনো করছে কম্পিউটার সায়েন্স নিয়ে। ওর বাড়িটা হুগলি ডিস্ট্রিক্টের মাহেশ বলে একটি জায়গার কাছাকাছি। দেবাশিস পাল, সঙ্গত কারণে একেবারে ওর নিজস্ব নামটা নেওয়া গেল না, দেবাশিস ওর বাড়ির নাম। আচ্ছা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরাও কিন্তু তোমাদের জীবনে এরকম কিছু ঘটনা যদি ঘটে থাকে, লৌকিক অলৌকিক দৈবিক যাই ঘটে থাকুক না কেন, বা তোমাদের পরিচিত কারোর জীবনে যদি ঘটে থাকে, আমার সঙ্গে শেয়ার করো। কারণ নিত্য নতুন ঘটনা আমাকেও তো জোগাড় করতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আমার নিজের জীবনের প্রচুর ঘটনা এই চ্যানেলে আমি শেয়ার করেছি, এবং অন্য যারা আমার পরিচিত তারাও পাঠাচ্ছে। তোমরা যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছ আমাকে পাঠিও। ডেসক্রিপশন বক্সে সবই দেওয়া থাকে, মেল আইডি থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা ভয়েস ওভারেও পাঠাতে পারো বা লিখেও পাঠাতে পারো। তো কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাচ্ছি আজকের ঘটনায়। দেবাশিস বাবা মায়ের এক সন্তান, বলাই বাহুল্য। ছোটোবেলা থেকে ভীষণ আদরে মানুষ হয়েছে এবং জীবনে কোনোদিন বাবা মাকে ছেড়ে দূরে থাকেনি। তো আস্তে আস্তে দেবাশিস বড় হতে যেমন থাকলো, কেরিয়ার কী হবে না হবে বাবা মায়েরও চিন্তা বাড়তে লাগলো। তো নানা রকম চিন্তাভাবনা করার পর ও এখানকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজেও চান্স পেয়েছিল। কিন্তু বেটার অপশান তো জীবনে সবাই চায়। ও চলে গেল উড়িষ্যার একটি ভুবনেশ্বরের একটি বেসরকারি কলেজে এন্ট্রান্স নিয়ে। তো ওর ছোটোবেলা থেকে একটি স্বভাব গড়ে উঠেছিল, শুতে যাওয়ার আগে রাত্রিরে গান শুনতো, কানে হেডফোন গুঁজে গান শুনে বারান্দায় পায়চারি করতে করতে আস্তে আস্তে যখন ঘুম আসতো, একটু সিগারও নিত। তা ঘুম আসার সময় ও আর কি ওগুলো রেখে দিয়ে শুয়ে পড়তো গিয়ে। তো যথারীতি ওখানে তো আর মাহেশ থেকে তো আর ভুবনেশ্বরে যাতায়াত করা সম্ভব নয়, স্বাভাবিক কারণেই ওখানকার হোস্টেলে ওকে থাকতে হলো। তো বাবা মা হোস্টেলে ভর্তি করে দিয়ে আসার পর ওর ওই অভ্যেসটা কিন্তু গেল না। তো কি করতো, ওই রাত্রির বেলা হলেই একটু ওই হোস্টেলের বারান্দায় পায়চারি করতো, একটু গান শুনতো, একটু সিগার নিত, নিয়ে আস্তে আস্তে যখন ঘুম আসতো তো গিয়ে হোস্টেলের রুমে গিয়ে শুয়ে পড়তো। ভালোই চলছিল, কোথাও কোনো অসঙ্গতি নেই। তা ইতিমধ্যে ওদের হোস্টেলে আর একটা কথা বলে রাখি তার আগে, ও কিন্তু বেশ মাহেশে থাকাকালীন ছোটো থেকে খুব পুজো আচ্ছার দিকে ন্যাক ছিল। মানে একেবারে মানে কি বলবো, অত্যন্ত আচার অনুষ্ঠান মেনে নিয়মকানুন মেনেও পুজো করতো। কিন্তু একটা ওই হোস্টেলে যাওয়ার পর ওই অভ্যেসটা ওর বন্ধুবান্ধবদের পাল্লায় পড়লে যা হয় না, আস্তে আস্তে অভ্যেসটা চলে যেতে লাগলো। একটু নাস্তিক গোছের ভাব চলে এলো ওর মধ্যে। তা হোস্টেলেও ওই রকম অভ্যেস গড়ে উঠেছে। তো ইতিমধ্যে ওদের হোস্টেলে একটি বন্ধু পড়াশুনোর চাপ নিতে না পেরে গলায় দড়ি দিয়ে হ্যাঙ্গিং করে আর কি সুইসাইড করেছিল। তো তাতে অবশ্য কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। ইনি আবার এতটাই সাহসী যে রাত্রির বেলা একলা ওই বন্ধুর ঘরে, যে ঘরটিতে বন্ধুটি সুইসাইড করেছিল, ওখানে গিয়ে রাত কাটিয়েছিল একলা। এবং যথারীতি ওর সাথে কিছুই ঘটেনি, এবং ওর সাহসটা এবং কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যায়। সমস্যাটা হয়েছিল এইখান থেকে, এই কনফিডেন্স লেভেলটা বেড়ে যাওয়াটাই হলো ওর কাল।
এই যে সন্ধ্যাবেলা, এই রাতের বেলা বারান্দায় পায়চারি করতে করতে গান শুনতো, তা যখন সিজন চেঞ্জের সময়টা এলো, এই বছরের ঘটনা, মানে 2023-এর ঘটনা বলছি, এই বছরের না, রিসেন্ট যে শীতকালটা গেল, তো ওর কি হলো, হালকা হালকা ঠান্ডা লেগে গেল এবং গলাটা ব্যথা ব্যথা, ওই সর্দি ধরবার আগে যেরকম হয় না, গলাটা কিরম চিনচিন করে, ব্যথা ব্যথা হয়, ওরকমভাবে একটা ঠান্ডা লেগে গেল। তো কদিন যাওয়ার পর ও বুঝলো যে পরীক্ষা আসছে, এটা পুষে রাখাটা ঠিক হবে না। তো ওখানকার একটি মেডিকেল কলেজে আর কি ওর বন্ধুকে নিয়ে ডাক্তার দেখাতে গেল। এবার অতিরিক্ত কনফিডেন্স লেভেল বেড়ে গেলে যা হয়, গেছে গেছে, তোরা ডাক্তার দেখিয়ে চলে আয় না বাবা, পাকামি কেন করতে যাস। কি করলো, একটি বন্ধুকে নিয়ে গিয়েছিল, সে ব্রাহ্মণ কিন্তু পইতে টইতে পড়তো না, আর ইনি ওকে আর কি, চল না ভাই, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, ওই মর্গের সামনে চল না চল না চল না, দেখি না কি আছে। হলো, এবারে গিয়ে যথারীতি দেখলো ওখানে একটি স্ট্রেচার রাখা আছে, যেই স্ট্রেচারে করে মৃতদেহগুলোকে নিয়ে আসা হয় এবং ওই মর্গের ভেতরে রেখে দেওয়া হয়। ইনি কি করলেন, এই আমার পুত্র সম ছেলেটি সোজা গিয়ে স্ট্রেচারে শুয়ে পড়ল এবং ওর বন্ধুকে বলতে লাগলো, দেখেছিস ভাই, কিচ্ছু হয় না, এসব ভূত ফুত বলে কিছু নেই, হ্যানা নেই তেনা নেই, ঠিক আছে চল, কিছুই হলো না। বাড়ি চলে এলো ডাক্তার দেখিয়ে। সমস্যা শুরু হলো সন্ধ্যের পর থেকে। এবার রাত্রিরে যথারীতি গান টান শুনে, মানে বারান্দায় পায়চারি করছে, গান শুনছে, কোনো দিন যেটা ওর সাথে ঘটতো না, ও বলছে, আন্টি আমার না গাটা কিরম ভারী ভারী লাগছিল, আমার না কিরম ভয় ভয় করছিল, এই প্রথম জীবনে বারান্দায় পায়চারি করতে করতে আমার ভয় লাগতে লাগলো এবং কিরম যেন আনইজি ফিল করছিল। তো বেশিক্ষণ গানটা না শুনে সোজা চলে আসে ঘরে এবং শুয়ে পড়ে। শরীরটাও তো ভালো ছিল না, ঠান্ডা আগেই লেগে গেছে। তো শুয়ে পড়ার পর এবার হঠাৎ করে ঘুম এসেছিল, ঘুমটা মানে মনে হচ্ছে শরীরটা কীরকম ভারী ভারী লাগছে, দম বন্ধ লাগছে, ঘুমটা ভেঙে গেল এবং ওর মানে বুঝতে পারছে কেউ একটা ওর বুকের ওপরে দুদিকে হাঁটু দিয়ে পা মুড়ে বসা, ওকে চেপে ধরেছে এবং তার চুলটা পুরো ওর মুখের মধ্যে। এবার ও ঝেড়ে ফুড়ে মানে করতে আস্তে আস্তে ব্যাপারটা কেটে গেল। তো ও ভাবতে লাগলো যে হয়তো আমি ওই মর্গের স্ট্রেচারে শুয়েছিলাম, তখন বুঝতে পারিনি, এটা আমার মনের ভুল, যাই হোক আমার ঘুমিয়ে পড়েছিল, একটু ভোরের রাতে ঘুম এসে গেছিলো, ঘুমিয়ে পড়েছিল। পরের দিন যথারীতি পড়া টড়া হয়ে যাওয়ার পর সন্ধেবেলা, রাতের বেলা বারান্দায় পায়চারি করছে, আবার সে গা ছমছমানি ভাব। রাত্রিরে ঘটলো ওই একই ঘটনা, বুকের মধ্যে পাথরের ভার, দু হাত পা অসাড় হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই স্লিপ প্যারালাইসিস বলতে পারেন, কিন্তু এটা একেবারেই তা ছিল না। তো ওই রকম মুখের মধ্যে চুল পড়া এবং বোঝা যাচ্ছে যে বসে আছে চেপে সে একটি মহিলা অশরীরী। আবার ওর ঘুমটা গেল ভেঙে, ভয় পেতে শুরু করলো, শরীরটা বিন্দু বিন্দু কপালে ঘাম মানে জমতে শুরু করলো। পর 7 দিন এরকম ঘটতে লাগলো। তখনও বুঝতে পারলো না, এটা আমার মানে এই জিনিসটা কিন্তু মোটেই ঠিক হচ্ছে না এবং এটা রীতিমতো কোনো ঘটনা আছে এর পেছনে, কোনো একজন যারা আর কি ঝেড়ে ফেড়ে দেন, এরকম কারোর কাছে একটা যাওয়ার উচিত। তো ওদের ওই ইঞ্জিনিয়ারিংয়ের কলেজের কাছাকাছি কোথাও একটা টিলা মতো আছে, সেই টিলার টপকে একটা মন্দির আছে। তা ওরা ঠিক করলো, বন্ধুরা বললো তাহলে এক কাজ কর, মন্দিরে যাই পুরোহিত বাবার কাছে, পুরোহিত মশাইকে দিয়ে একটু ঝাড়িয়ে ফাড়িয়ে নিয়ে আসি। তো ওর খুব জ্বরও এসেছিলো, প্রচণ্ড জ্বর,
মানে 7 দিন ধরে এই ঘটনা ঘটার পর ছেলের ধুম জ্বর, গা পুড়ে যাচ্ছে, এবং যথারীতি এইসব করেছে বলে বাবা মাকে ফোনে কিচ্ছু জানায়নি, চেপে গেছিলো পুরো ব্যাপারটা। এবার ওরা যে ওই মন্দিরে যাবে টিলা পেরিয়ে, একটার পর একটা বাধা আসতে লাগলো। যে বন্ধুর সঙ্গে যাবে ঠিক করেছিল তার একটা শরীর খারাপ হলো, এর ধুম জ্বর, কিছুতে উঠতে পারছে না। তারপর প্রথম যেদিন অ্যাটেম্প্ট নিল মন্দিরে যাবার, পায়ের আঙুলের নখ উড়ে গেল, গলগলিয়ে রক্ত। এরকম বেশ কিছুদিন বাধা পড়ার পর অবশেষে মানে যে দিনটা ফাইনালি গেল সেই দিন আর কি পায়ের অবস্থা খুব খারাপ, 2 বন্ধু মিলে মন্দিরে গিয়ে পৌঁছলো। তা মন্দিরে পৌঁছানোর পর পুরোহিত মশাই ওকে দেখে বললেন, তুই তো সঙ্গে আর একজনকে নিয়ে এসেছিস, তোর সঙ্গে তো আরও একজন এসছে। বলে, হ্যাঁ আমার বন্ধু এসে। বলে, না আমি এর কথা বলছি না, তোর সঙ্গে আরও একজন আছে, তাকে তুই দেখতে পাচ্ছিস না, আমি দেখতে পাচ্ছি। তা যাই হোক, পুরোহিত মশাই ওকে ঝেড়ে টেড়ে দিয়ে একটা মাদুলি দিলেন, একটা শেকড় দিলেন। শেকড় দেওয়ার পর বললেন, এটা 3 দিন পড়ে থাক, যদি পুরোপুরি কালো হয়ে যায় তাহলে বুঝে যাবি এই যাত্রায় বেঁচে গেলি, কারণ যাকে নিয়ে এসেছিস সে কিন্তু ভীষণ পাওয়ারফুল। আর যদি এই শেকড় কালো না হয় তাহলে তোমার কপালে বাবু দুঃখ আছে, তোমাকে আরও বড় ধরনের কিছু করে তবেই মুক্ত করতে হবে। তো দেবাশিস ওর বন্ধুর সঙ্গে শেকড়টা নিয়ে এসে মানে একেবারে পুরোহিত মশাই পরিয়ে দিয়েছিলেন, সেই অবস্থায় এলো, এবং ভাগ্যক্রমে 3 দিন বাদে শিকড়টি কালো হয়ে গিয়েছিল। আমি কোন সময়ের কথা বলছি? 2023-এর নভেম্বরের শেষের দিকের থেকে ঘটনাটি ঘটেছিল, এবং আস্তে আস্তে দেবাশিস সুস্থ হয়ে ওঠে। আর এই 2-3 মাস আমার সাথেও সেভাবে কোনো কথা বা যোগাযোগ হয়নি। তারপর রাত্রির বেলা একদিন ও আমাকে পুরো ঘটনাটা জানিয়েছিল, অথচ আমার মনের মধ্যেও সমানে হচ্ছে ও কিন্তু অনেকদিন ফোন করেনি, ওর সাথে কিন্তু অনেকদিন কথা হয়নি। এবার ও তো হোস্টেলে থাকে, আমি চট করে ওকে ফোন টোন করে উঠতে পারি না, মানে করাটা উচিত হবে না বলেই আমি মনে করি। ও জানালো যে এই ধরনের ঘটনা ওর সাথে ঘটেছে। দেবাশিস এখন সম্পূর্ণ সুস্থ আছে, এবং একজন মায়ের বয়সী হিসেবে আমি ওকে এটুকুই বলেছি যে লাল কার্ড দিয়ে হনুমানজির একটা লকেট পরে থাকতে আর হনুমানজির মন্ত্র জপ করতে। এখনও সম্পূর্ণ ভালো আছে, বন্ধুরও শরীর এখন ঠিক আছে। আর ওকে বলেছি, বাবা খবরদার যাই করিস তাই করিস ওই সব মর্গে স্ট্রেচারে পেচারে শুতে যাস না, অনেক সাহস দেখিয়েছিস, আর দরকার নেই, আমরা জানি তুই সাহসী, দরকার নেই। তো এই ছিল ওর জীবনের একটা ঘটনা, যেটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আরও একটা ছোট কথা মানে বলে রাখছি, যখন হসপিটালে মানে কলকাতায় হসপিটালে একটি মানে আধা সরকারি আধা প্রাইভেট এরকম ধরনের একটি হসপিটালে আমার বাবা ভর্তি ছিলেন। তো স্ট্রোক হয়েছিল সেই সময়। ওই ব্যালকনিটা দিয়ে যখন আমি যেতাম গাটা কিরম ভারী ভারী লাগতো, অথচ ওখানে কিন্তু নিচের একতলার কথা বলছি, অনেক লোক বসে আছে, কিন্তু তা সত্ত্বেও আমার শরীরটা কিরম ভারী ভারী লাগতো। আর একতলাতেই ওই লেডিস টয়লেটটা ছিল, ওখানে যেতে হতো। তো এই ছিল আজকের ঘটনা। মানে হসপিটালের জায়গাটাই বোধহয় এরকম যে একটু ওরকম ভারী ভারী লাগে। আর এরা তো অল্প বয়সী সব ছেলেপুলে, এদের একটু সাহসটা দেখানোর ব্যাপার থেকে থাকে। যাই হোক, ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক, আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন। আমার এক্সটেন্ডেড ফ্যামিলিকে আবার স্বাগত জানাচ্ছি। যাদের ঘটনাগুলো শুনতে, আমি গল্প বলবো না, ঘটনা, যেদিন গল্প বলার সেদিন কিন্তু আমি বলেই দেবো আজকে আপনাদের সঙ্গে গল্প শেয়ার করতে এসছি। কারণ যাদের জীবনে ঘটনাগুলো ঘটে যায় একমাত্র তারাই জানে যে বিভীষিকা কীরকম হতে পারে।
তো যাদের ঘটনাগুলো ভালো লেগেছে তারা লাইক করে আমাকে ইন্সপায়ার করবেন, এবং আপনারা আমার সঙ্গে আছেন আমি জানি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ঘটনা শুনছেন, মানে অনেকেই ঘটনা শুনছেন, চলে যাচ্ছেন। একটাই রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হয়ে যান, তাতে কারোর কোনো ক্ষতি হবে না। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত বলে শেষ করছি। বাই।